দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আবারও নীতি সুধার বাড়াতে পারে কেন্দ্রীয় ব্যাংক, মূল্যস্ফীতির সুফল মিলবে না, উল্টো চাপ বাড়বে অর্থনীতিতে, মত বিশ্লেষকদের। 750 এজেন্সি টাকা জমা নিলেও চলতি বছর হজে পাঠাতে পারবে 80টির মতো প্রতিষ্ঠান, হজ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ। চলতি বছরের 14 কার্যদিবসের মধ্যে 9 দিনই সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। নীতি সুধার বাড়িয়ে অতীতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি, সামনেও এর সুফল পাওয়া যাবে না, বরং এই নীতির কারণে চাপ বাড়ছে দেশের অর্থনীতিতে। এমন মত বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুধার বাড়ানোর আভাসের প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন তারা। রায়হান শোভনের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতিতে নগদ টাকার সরবরাহ কমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক, যার অংশ হিসেবে গেল 6 মাসে 3 দফা বাড়ানো হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়া ঋণের সুদহার হিসেবে পরিচিত নীতি সুদহার। তথ্য বলছে দেশে এখন নীতি সুদহার আছে 10%। চলতি বছরের শেষ নাগাদ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে যা আরও 1% বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে নীতি সুদহার দাঁড়াবে 11%। উদ্দেশ্য মূল্যস্ফীতিকে 7% নামিয়ে আনা। বাংলাদেশ ব্যাংক যদি নীতি সুদহার বাড়িয়ে, শুধুমাত্র নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চিন্তা করে, সেটা কতটুকু সফল হবে সেটা বলা খুব দুষ্কর। তবে স্বাভাবিকভাবেই বলা চলে এটা বিগত 2 বছরের বেশি সময় এটা সফল হয় নাই, এবং আগামী দিনগুলোতেও যে এটা সফল হবে সেটা কোনো নিশ্চয়তা নাই। তথ্য বলছে 2022 সালের মে মাসের পর থেকে মোট 11 বার নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু তারপরও তেমন একটা পরিবর্তন আসেনি জীবনযাত্রার ব্যয়। এমনকি 2023 সালের তুলনায় 24-এ বেড়েছে গড় মূল্যস্ফীতির হার। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2023-এ দেশে গড় মূল্যস্ফীতির হার ছিল প্রায় 9.5%, 2024-এ যা ছিল 10.34%। সবশেষ ডিসেম্বর মাসে এ হার ছিল 10.89%। তারপরেও কেন কমছে না মূল্যস্ফীতি? বাংলাদেশ ব্যাংক এককভাবে তার নীতি সুদহার বাড়াচ্ছে, এবং তার ফলে অর্থনীতির কিন্তু এটা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে। মূল্যস্ফীতি কমছে না, কিন্তু অন্য চাপ সৃষ্টি হচ্ছে, কারণ এর ফলে সুদের হার বেড়ে যাচ্ছে। যারা ব্যবসায়ী বা তারা তাদের বিনিয়োগ করার জন্যে অথবা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্যে তাদের খরচ বেড়ে যাচ্ছে। ফলে হচ্ছে কি, তারা যদি এই বেশি সুদ হারে তারা যদি ঋণ গ্রহণ করেন, ফলে তাদের উৎপাদিত পণ্যের মূল্যটাকে তাদের কিন্তু বাড়াতে হবে। এই এককভাবে নীতি সুদহার বাড়িয়ে তার থেকে আমরা সুফলের চেয়ে আমরা কুফল বোধহয় আমরা বেশি পাবো। মূল্যস্ফীতি না কমলেও নীতি সুদহার বাড়লে বাড়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ব্যাংকগুলোর ধারের খরচ, যা সমন্বয় করতে ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে বাড়িয়ে থাকেন ঋণের সুদহার, অর্থাৎ ব্যাংকের পাশাপাশি বাড়ে ব্যক্তি খাতের খরচও। এমন বাস্তবতায় চিন্তায় পড়েছেন বেসরকারি খাতের উদ্যোক্তারাও। নীতি সুদহার বাড়িয়ে ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়িয়ে এই ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে, এইটা অন্তত আমি ব্যবসায়ী হিসেবে আমি মনে করি না। এক তো ইনফ্লেশনে এফেক্ট হচ্ছেই, ইনফ্লেশন কিন্তু কমছে না, বাড়ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যবসায়ীরা মরে যাচ্ছি, কারণ প্রতি মাসে যখন আমার ইন্টারেস্ট রেট বেড়ে, আমি যে মানে টাকা নিয়েছি, লোন নিয়েছি, এটার উপর যখন ওই ইন্টারেস্টে ইম্পোজ হচ্ছে, বা আমি ব্যবসা করতে গিয়ে যদি এরকম হাই ইন্টারেস্ট রেট দিয়ে আমার টাকা নিতে হয়, টাকা তো আমার অহরহই নিতে হয়, নানা কারণে টাকা নিতে হয়, সেখানে যদি আমাকে এত বড় একটা ইন্টারেস্ট গুনতে হয়, কোনোভাবেই সেই ব্যবসা সার্ভাইভ করতে পারে না। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে শুধু নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং এটি নিয়ন্ত্রণে দরকার কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 750 মতো এজেন্সি হজ যাত্রীদের কাছ থেকে টাকা নিলেও চলতি বছর হজে পাঠাতে পারবেন মাত্র 80টির মতো প্রতিষ্ঠান। বাকি এজেন্সিকে তাদের যাত্রীদের লিড এজেন্সিগুলোর কাছে হস্তান্তর করতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়। সেজন্য আলাদা নীতিমালা করা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। তাগিদ দিয়েছেন হজ যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের। মাসিক রাহাতের রিপোর্ট।
চলতি বছর হজে যাবেন ৮৫,২২৫ বাংলাদেশি। এর মধ্যে ৮০,০০০ হজযাত্রী প্রত্যেকে অন্তত ৩ লাখ টাকা দিয়ে নিবন্ধন করেছেন ৭৫০-র মতো হজ এজেন্সিতে। তবে নতুন নিয়ম অনুযায়ী এর মধ্যে মাত্র ৮০টি প্রতিষ্ঠান হজযাত্রী পাঠাতে পারবেন। কারণ এবার ন্যূনতম ১,০০০ যাত্রী না হলে হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না কোনো এজেন্সি। তাই বাকি ৬৭০টির মতো এজেন্সিকে তাদের যাত্রীদের হস্তান্তর করতে হবে ৮০টি লিড এজেন্সিকে। হস্তান্তর প্রক্রিয়ায় অন্য এজেন্সিগুলো লিড এজেন্সিকে টাকা প্রদান, হজযাত্রীদের সেবার মান নিশ্চিত, প্রতারণা ভোগান্তি বন্ধে এই নিয়ে একটি নীতিমালা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। অন্যথায় হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা করছেন তারা। একটা এজেন্সির হজযাত্রী যদি ১,০০০ বা ১,০০০-এর অধিক হয়, তাদেরকে ওইভাবে লুক আফটার করা, টেক কেয়ার করা, তাদের সেবা নিশ্চিত করাটা অনেকটা কঠিন এবং চ্যালেঞ্জিং। কি প্যাকেজের টাকাটা কিন্তু হজযাত্রীরা স্ব এজেন্সিকে দিবেন, এটা কিন্তু লিড এজেন্সিকে দিবেন না। এখন স্ব এজেন্সি যদি যথাসময়ে টাকাটা লিড এজেন্সিকে না দেন, দেখা যাবে যে ভিসাটা করা যাচ্ছে না। ভিসা না করতে পারলে ফ্লাইট মিক্স হবে, ফ্লাইট মিক্সের সাথে এখানে স্লটের সম্পর্ক আছে, মানে জটিলতাটা ব্যাপক। তা আমি যেটা মনে করি, যেহেতু কোটা ১,০০০ থেকে নামার সম্ভাবনাটা খুব কম, আমাদের কাছে যেটি মনে হচ্ছে, আমাদের শেষ ভরসা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যদি বিষয়টাতে দৃষ্টি দেন এবং উদ্যোগ নেন, আমাদের বিশ্বাস এটি 500-তে নেমে আসতে পারে। আর যদি কোনোভাবে সম্ভব না হয়, এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ থাকলো যত দ্রুত সম্ভব একটা নীতিমালা তৈরি করা। এখানে সমন্বয় এজেন্সি যেগুলো আছে তাদের কর্মপরিধিটা কী হবে, তাদের দায় দায়িত্ব কী হবে, লিড এজেন্সির কর্মপরিধি কী হবে, তার দায় দায়িত্ব কী হবে, এগুলো যদি মন্ত্রণালয় থেকে একটা নীতিমালা না করা হয়, তাহলে হজ কার্যক্রমে বিশৃঙ্খলার আশঙ্কা করছি আমরা। গেল বছর যেসব এজেন্সি ন্যূনতম ২৫০ হজযাত্রী ছিল, তারা সবাই হজ কার্যক্রমে অংশ নিতে পেরেছিল। ধর্মমন্ত্রী জানিয়েছেন, নতুন প্রেক্ষাপটে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফৌজানের সাথে আমাদের আলোচনা হয়েছে, হজ চুক্তি সম্পন্ন করেছি এবং আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় হজ আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করি। হজের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি। ২৯শে এপ্রিল শুরু হবে হজযাত্রীদের সৌদি যাত্রা। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি বছরের 14 কার্যদিবসের মধ্যে 9 কার্যদিবসেই সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় বাজার মূলধন কমেছে ২,৭৪৮ কোটি টাকা। একই সাথে কমেছে DS30 ও সরিয়া ভিত্তিক সূচক। লাগাতার দরপতনে হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের, বাড়ছে বাজার ছাড়ার প্রবণতা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের অবস্থান ছিল ৫,২১৮ পয়েন্টে। এরপর 14 কার্যদিবসের লেনদেনে 9 দিনই সূচকের পতন দেখা যায়। দরপতন হয় 23 পয়েন্টের। সূচকের সাথে বাজার মূলধনও কমেছে ডিএসইতে। 14 কার্যদিবসে ২,৭৪৮ কোটি টাকা কমে বাজার মূলধন অবস্থান করছে ৬,৬১,১৫৭ কোটি টাকায়। বিনিয়োগকারীরা হতাশ হয়ে যাচ্ছে কেন? তাদের যে আস্থা ছিল বাজারের প্রতি, সেই আস্থাটা চলে গেছে। আসলে দুর্বল মৌলভিত্তি শেয়ার, এগুলোর প্রতি যাতে করে বিনিয়োগকারীরা আগ্রহী না হয়ে উঠতে পারে আর কি। এখন দেখা যায় যে বেশিরভাগ বিনিয়োগকারী যারা, আমরা আমাদের পুঁজির প্রায় 80% আমরা হারায় ফেলছি। ঢাকা স্টক এক্সচেঞ্জে 11 কার্যদিবস লেনদেন ছিল 300 কোটির ঘরে। মাত্র 3 দিন লেনদেন ওঠে 400 কোটির ঘরে। দীর্ঘদিন লেনদেনের ধীরগতিতে বড় লোকসানে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসগুলো। আজে বাজে শেয়ারের একটা আনইথিক্যাল প্রাইসে নিয়ে যাচ্ছে, ডাম্পিং পার্কিং হচ্ছে, কিছু মুষ্টিমেয় লোক লাভবান হচ্ছে, বাট প্রতিষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠান কি করবে? যখন তার অ্যাকাউন্টসটা আপনার কনসলিডেশন হবে, তার কোর বিজনেস, মার্চেন্ট ব্যাংক, সাবসিডিয়ারি কোম্পানি যেগুলো আছে, প্রভিশন করবে। প্রভিশন হলে কী হবে? সে ডিভিডেন্ড দিতে পারবে না। আমাদের মেইন বিজনেসটা হচ্ছে ভলিউম। মার্কেট ভলিউম যদি না থাকে, আইপিও যদি না থাকে, তাহলে আপনার কারো পক্ষেই, এবং মার্কেটে নেগেটিভ রিটার্ন, সব মিলিয়ে কারো পক্ষেই প্রফিট করা সম্ভব না। আর এই মার্কেট সাইজ ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট। এই মার্কেট সাইজ অনেক বড় করতে হবে। এই মার্কেট সাইজে এত মার্কেট ইন্টারমিডিয়ারিজ উইল নট সার্ভাইভ, উইল নট এক্সিস্ট। এদিকে গত রোববার 14টি কোম্পানিকে বাদ দিয়ে ডিএসইএক্স এ নতুন করে যুক্ত করা হয় 87টি কোম্পানি। ডিএসইর তথ্য মতে এখন থেকে ডিএসইএক্স সূচক গণনায় 326টি কোম্পানির
শেয়ার দামের উত্থান পতন বিবেচনায় নেওয়া হবে। এছাড়া ডিএসসিতে পতন হয়েছে এসএমই ও সরিয়ে ভিত্তিক সূচকেরও। 14 কার্যদিবসে ডিএস30 সূচক কমে 18 পয়েন্ট, আর চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 63 পয়েন্ট। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাত 1টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সম্মেলনে যোগদানের পাশাপাশি সাইডলাইনে 4 জন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ হবে। 25 জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে চালের দাম। ব্যবসায়ীরা জানান, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কমেছে 2 থেকে 3 টাকা। স্বর্ণা চাল কেজিতে 2 টাকা কমে 51 টাকা, শম্পা কাটারি 3 টাকা কমে 67 টাকা, রত্না 2 টাকা কমে 57 টাকায় বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরে চাল আমদানিকারকরা জানান, মাঝে ডলারের দাম বাড়ায় চালের আমদানি কম ছিল, বর্তমানে দাম কমেছে। এ কারণে ভারত থেকে চাল আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া কিছুদিন চালের দাম বাড়ায় মোকামগুলোতে ক্রেতা সংকট তৈরি হয়, এতে বিপাকে পড়ে আমদানিকারকরা। সব মিলিয়ে গত কয়েকদিনের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কমেছে কেজিতে 2 থেকে 3 টাকা। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 50 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5195-তে। বেচা কেনা হয়েছে 426 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 248টির, কমেছে 81টির, আর অপরিবর্তিত আছে 71টির দর। রপ্তানি আয় বাড়াতে 2 বছর ধরে দেশে বিদেশি প্রজাতির চিংড়ি ভেনামি চাষের অনুমতি দিয়েছে সরকার। এই চাষ পদ্ধতিতে রয়েছে বায়োসিকিউরিটি নিশ্চিত করা সহ বেশ কিছু শর্ত। কিন্তু শর্ত না মেনে ভেনামি প্রজাতির মাছ চাষ হচ্ছে দক্ষিণাঞ্চলের সনাতন পদ্ধতির ঘেরগুলোতে। 2 বছরেও এই মাছ রপ্তানি থেকে কোনো আয় না আসলেও তৈরি হয়েছে জল প্রতিবেশের প্রাকৃতিক শৃঙ্খল বিনষ্ট হওয়ার শঙ্কা। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। চিংড়ি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে 2023 সালে দেশে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষের অনুমতি দেয় সরকার। এর আগে 2019 সাল থেকে 4 বছর খুলনার পাইকগাছার লবণপানি গবেষণা কেন্দ্রে বিদেশি এই প্রজাতির চিংড়ির বাণিজ্যিক চাষের সম্ভাবনা ও প্রাকৃতিক প্রভাবের উপর গবেষণা করা হয়। গবেষণায় দেখা যায় 1 হেক্টর জমিতে যেখানে বাগদা চিংড়ির উৎপাদন হয় 8 টন, সেখানে ভেনামি মেলে 20 টন। তাই নিয়ন্ত্রিত পরিবেশে ভেনামি চাষের অনুমতি দেয় মৎস্য বিভাগ। 2023 সাল থেকে এখানে ভেনামি চাষ শুরু হয় এবং এখনো পর্যন্ত 14 জনকে অনুমোদন দেওয়া হয়েছে, আর 67 হেক্টরের বেশি এলাকাতে ভেনামি চাষ চলছে। দেশে ভেনামি চাষ শুরু হলে রপ্তানি আয় বাড়বে, রপ্তানিকারকদের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে বারবার। তবে বাস্তবতা হলো বাণিজ্যিক চাষ শুরুর পর থেকে এখনো পর্যন্ত 1 কেজি চিংড়িও রপ্তানি হয়নি। ফলে আয় হয়নি কোনো বৈদেশিক মুদ্রাও। যদিও দেশের বাজারে এই মাছ বিক্রি হওয়ায় বাগদা চিংড়ির উপর চাপ কমতে শুরু করেছে দাবি রপ্তানিকারকদের। আমরা ভেনামি রপ্তানি শুরু করতে পারিনি কারণ এখনো আমাদের লোকাল মার্কেটের যে দাম, ভেনামির যে চাহিদা, এটা ইউরোপ আমেরিকান মার্কেটের থেকে অনেক বেটার, যে কারণে আমরা রপ্তানিতে যাচ্ছি না। ভেনামি চাষে বায়োসিকিউরিটি নিশ্চিত সহ বেশ কিছু শর্ত কঠিনভাবে প্রতিপালনের নির্দেশনা আছে, কিন্তু তথ্য বলছে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে দক্ষিণাঞ্চলের চাষিদের কাছে 10 কোটিরও বেশি ভেনামির পোনা বিক্রি করা হয়েছে এবছর। ফলে প্রাকৃতিক জলাশয়ে বিদেশি এই প্রজাতির মাছ ছড়িয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে বলছেন গবেষকরা। অনিয়ন্ত্রিতভাবে যদি ভেনামি চাষ করা হয় তাহলে এই ভেনামি চিংড়িটা বাংলাদেশের অন্যান্য চিংড়ি প্রজাতির সাথে আনইভেন কম্পিটিশনের মাধ্যমে আমাদের যে দেশীয় যে চিংড়ি প্রজাতি তার যে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এইটা ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি এই অনিয়ন্ত্রিত চাষের মাধ্যমে যে বিভিন্ন ধরনের যে ভেক্টর বা ডিজিজ প্যাথোজেন এদের প্রলিফারেশন বা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে, যেটা বাংলাদেশের অন্যান্য চিংড়ি এবং অন্যান্য মাছের মধ্যে একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বর্তমানে খুলনা জেলায় 3 লাখ চাষি চিংড়ি চাষের সাথে যুক্ত আছেন। আর দক্ষিণাঞ্চল থেকে গেল অর্থবছর চিংড়ি রপ্তানি থেকে আয় এসেছে 2146 কোটি টাকা। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।
দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।